ভার্সিটির শত শত চোখের সামনে সোহানার প্রায় কোমর ছোঁয়া চুলগুলো কেটে ফেলল মিলি। চুলগুলো এসে ঠেকল পিঠে। তখনও ধস্তাধস্তি চলমান। সোহানার চুলের মুঠি ধরে রয়েছে মিলি। উদ্দেশ্য ঘাড় পর্যন্ত চুলগুলো ছেঁটে ফেলা। পারেনি বলেই যতটুকু নাগালে পেয়েছে তাই নির্মমভাবে কেটেছে। চারপাশে সকলে মজা দেখছে। কেউ এগিয়ে আসছে না মিলিকে আটকাতে। কে আটকাবে? ভার্সিটি থেকে রাস্ট্রিটেক হওয়ার ইচ্ছে নেই তো কারো। মিলির বিরুদ্ধে যাওয়া মানেই নিজের বিপদ ডেকে আনা। যেই মেয়ের সাথে কথা বলার আগে মানুষ অন্তত পক্ষে দুবার ভাবে, সেই মেয়েকে সোহানা থাপ্পড় মেরেছে। জান থাকবে মেয়েটার। সে সময় গেট দিয়ে 4টা বাইক ঢোকে। সকলে ঘটনাস্থলে এগিয়ে আসে। একজনের দাপটে ভঙ্গিতে ধমকে মিলি থেমে যায়। সুহানা ছলছল নয়নে মাটিতে পড়ে থাকা নিজের চুলগুলোর দিকে এক ধ্যানে চেয়ে আছে। একটা মেয়ের কাছে চুল কতটা শখের একমাত্র সেই জানে। সুহানা দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে একবার চোখ তুলে তাকায়, যে মিলিকে ধমক দিয়েছিল। ছেলেটা কেমন বিস্ময় নিয়ে এগিয়ে আসতে চাইলে সুহানা সেখান থেকে দৌড়ে চলে যায় গেটের দিকে। ছেলেটা কেমন অস্পষ্ট স্বরে বলে ওঠে, মায়া। গেটে মাত্রই বাইক নিয়ে ঢুকেছিল আয়ান। সুহানার সঙ্গে ধাক্কা লাগতে লাগতে বেঁচেছে। সময় মতো ব্রেক না কষলে পাগল। আয়ান হেলমেট খুলে রাগত স্বরে কিছু বলবে তার পূর্বেই সে চোখ মুছতে মুছতে পাশ কাটিয়ে পুনরায় দৌড়ে চলে যায়। আহানের চোখও সঙ্গে সঙ্গে ঘুরে। মেয়েটার চোখের দিকে ভ্রু কুঁচকে চেয়ে থাকে সে। সুহানা রেশকা নেয়। কিছু সময় পূর্বে ঘটে যাওয়া সকল ঘটনা যেন চোখের সামনের পর্দায় ভেসে ওঠে। মিলি, রিহাব, শান্ত, এলিনা, রায়হান, সাব্বির, শাহিদা, রিদিসা এবং আয়ানের 9 জনের গ্রুপটা ভার্সিটির সবচেয়ে পাওয়ারফুল গ্রুপ। সকলে ওদের সমঝে চলে। ছেলেরা সকলে বিনা কারণে কখনো কাউকে ডিস্টার্ব করে না কিংবা র‍্যাগ ট্যাগও দেয় না। তবে মেয়েরা ছেলেদের আড়ালে বেশ ভালোই র‍্যাগ করে জুনিয়রদের। সুহানা ফার্স্ট ইয়ারের টপ স্টুডেন্ট। তবে ভার্সিটির সবচেয়ে টপে আছেন আহান। ইদানিং সুহানার ফিজিক্সে বেশ অবনতি হয়েছে। এর কারণ সুহানা বেশ ভালো রকম অসুস্থ হওয়ায় প্রায় মাসের মতো ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। কিছুদিন পর তাদের ইয়ারসেন্স এক্সাম। ফিজিক্স টিচারও তাকে এক্সাম টাইম দিতে পারছিল না নিজের ব্যস্ততার জন্য। তাই তিনি আয়নের সঙ্গে একটু কথা বলে সুহানাকে হেল্প করার জন্য। আয়ান কাউকে দিয়ে মেয়েটাকে ঠিক হেল্প করাবে। তবে অবিশ্বাস্যভাবে আয়ান হুট করে বলে ওঠে সে নিজে ফ্রি আছে, সুহানাকে সেই পড়াবে। সেই থেকে সুহানার যখন ক্লাস থাকতো না তখন সে লাইব্রেরিতে আয়ানের কাছে পড়তো। সুহানা অনেকটা শান্ত স্বভাবেরই মেয়ে। আয়ানের সঙ্গে পড়াশোনার বাইরে কখনো কোনো কথা হতো না। আয়ানও অযথা কথা বলতো না। দুজনের পড়াশোনার অন্য কারণ সমস্যা না থাকলেও মিলির দারুণ সমস্যা ছিল। সে যেদিন থেকে জানতে পারল আয়ান মেয়েটাকে পড়াচ্ছে সেদিন থেকে সুহানাকে হুমকি দিয়ে চলছে। এই তো 10 দিনের মতো হবে সে আয়নার কাছে পড়ছে। আজ সুহানা আসার সঙ্গে সঙ্গেই মিলিকে সবার সামনে সুহানাকে যা তা বলে গালিগালাজ করতে থাকে। একটা সময় যখন বাপ মা তুলে গালিগালাজ শুরু করে সুহানা সহ্য করে না। মিলির গালে কষে এক থাপ্পড় মেরে বসে। ব্যাস সঙ্গে সঙ্গে এলিনাকে একটা কাঁচি আনতে বলে সুহানার চুলের গোছা চেপে ধরে। সুহানা ছটফট করার কারণে পুরো চুল কাটতে পারেনি। সবকিছু ভাবতে ভাবতে সে বাড়ির কাছে চলে আসে। চুল দেখলে মা হাজারটা প্রশ্ন করবে। সে ওড়নাটা মাথায় দিয়ে চুল ডেকে নেয়। চোখে অবশিষ্ট পানি মুছে বিমর্ষ বদনে চেয়ে থাকে নীলাকাশে। কিছু জীবন্ত স্মৃতি আর ঝাপসা মুখ মনে পড়ে, যারা একটা সময় তাকে ফুলের মতো আগলে রাখত। ভার্সিটির কাছেই আয়ানদের আড্ডার জায়গা। বেশ সুন্দর একটা লেক সেখানে। পাশে সবুজ ঘাস কার্পেটের মতো বিছানো। বড় কড়ই গাছটার নিচে বসে আছে রিহাব, সাব্বির, রায়হান গোল হয়ে। এক কোণে আয়ান ঘাসের উপর চোখ বুজে শুয়ে আছে শটান হয়ে। কেউ তাকে বিরক্ত করছে না। আয়ান ডিস্টার্ব থাকলে সবার থেকে ডিস্টেন্স মেইনটেইন করতে থাকতে পছন্দ করে। লেকের সিঁড়িতে বসে আছে শান্ত, একা চুপচাপ। শান্ত সকলের মাঝে সবচেয়ে হাস্যোজ্জ্বল ব্যক্তি।
ওর কাছে থাকলে কারো মন খারাপ বেশি সময় টিকবে না। অথচ এই ছেলেটাও আজ চুপচাপ একা থাকতে চায়। আয়ান উঠে বসে। সকলে একবার তার দিকে নজর ঘুরায়। আয়ান শান্তের দিকে যায়। শান্তের বসে থাকা সিঁড়ির এক সিঁড়ির উপরে সে বসে। শান্তের পিঠে হাত রাখে। শান্ত আয়ানের দিকে ঘুরে বসে বলে, আজকের ওই মেয়েটা কি জানি নাম তোর কাছে পড়ে যে, সুহানা? হ্যাঁ হ্যাঁ, তোর মনে হয় না সি সিমস টু লুক লাইক মায়া? ডাজ নট শি হার আইজ ফ্রি লাইন আইজ? আয়ান কিছু বলে না। শান্ত নিজে নিজেই বলে, জানিস, এর কোনো মেয়ের এমন চোখ দেখলেই আমার শুধু মায়ার কথা মনে পড়তো। তোর মনে আছে, ওর যখন খানিক বুঝ হলো, আয়ান নিজের চোখে চোখ দেখে বলতো, আমার চোখ ডিফেন্ড কেন? তোমাদের চোখ কত সুন্দর। কথাটা বলে শান্ত নিজেই খানিক হাসে। সোহানার সঙ্গে ওর ফেসেরও খানিক ম্যাচ করছে না। আয়ান বলে ওঠে, ওর ঘাড়ে জন্মদাগ ছিল। চেক করব কিভাবে? খোঁজ খবর নেই। নেওয়া হয়েছে মানে? তুই আগে থেকে কিছুটা আন্দাজ করছিস? আয়ান কিছু বলে না। শান্ত বড় উত্তেজিত। বলে, তাই বলি আমি, তুই কিভাবে একটা মেয়েকে পড়াচ্ছিস? আগে কেউ খেয়াল করেনি সোহানাকে সেভাবে? কি খবর পেলি ওর ফ্যামিলির ব্যাপারে? গত 10 বছর যাবৎ ওরা পুরোপুরিভাবে ঢাকায় শিফট হয়েছে। ওর ছোট্ট একটা বোন আছে। ছোট বোন? এটা কিভাবে সম্ভব? বাকিদের এখনো কিছু বলিস না। অপায়া মেয়ে। অন্য ধ্বংস ছাড়া তো আর কিছু কখনো করতে পারিস না। রান্না বান্না কি আমি সব একা করব? কুত্তার বাচ্চা। সুরভির অ্যাসাইনমেন্ট কাল রাতেও করিসনি? আজকেও পড়ে পড়ে ঘুমোচ্ছিস? হিংসে করিস না? কি চাস আমার মেয়েটা অ্যাসাইনমেন্ট না জমা দিতে পারুক? গায়ে ঠান্ডা পানি পড়তেই সোহানা ধড়বড়িয়ে ঘুম থেকে ওঠে। শুনতে পায় মায়ের অকথ্য ভাষায় গালিগালাজ। সোহানা হাতের সাহায্যে মুখ থেকে পানি ঝেড়ে বলে, আমি এক্ষুনি করে দিচ্ছি মা। আমি আজ ভার্সিটি যাব না। সে সময় সুরভির রুমে ঢোকে। জ্বর ঠান্ডায় চোখ মুখ শুকিয়েছে। মেয়েটা অধিকাংশ সময়ই অসুস্থ থাকে। দরজা ধরে দাঁড়িয়ে সে দুর্বল স্বরে মাকে বলে, কি হয়েছে মা? সকাল সকাল কি শুরু করলে? আবার আপুর গায়ে পানি ঢেলেছ? তুই উঠেছিস কেন মা? যা শুয়ে পড়, এখনো জ্বর কমেনি তোর? শাহানা বেগম সুরভিকে জোর করেই তার ঘরে নিয়ে যায়। সোহানা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। বিছানায় চাদর আর বালিশের কভার খুলে ওয়াশরুমে চলে যায়। মাইগ্রেনের ব্যথা উঠেছে রাতে, এখনো বিদ্যমান। কদিন থাকবে কে জানে। সোহানা চাদর আর বিছানার কভার ধুয়ে ছাদে দিয়ে আসে, তারপর যায় রান্নাঘরে। মায়ের হাতে হাতে অর্ধেক কাজ শেষ করে সে লিখতে বসে অ্যাসাইনমেন্ট। রান্নাঘরে আগুনের তাপে মাথা ব্যথা চওড়া হয়। ওষুধ গিলে পুনরায় লিখতে বসে। লিখতে লিখতে কখন জানি মেয়েটা ঘুমিয়ে যায় খাতার উপরেই। শান্তরা 5 জন বসে আছে ক্যাম্পাসের সবচেয়ে বৃদ্ধ এবং বড় গাছটার ছায়ায়। আয়না শান্ত পাশাপাশি মিলি সহ বাকি মেয়েরা অনুপস্থিত। এই আশ্চর্য দৃশ্য দেখে ক্যাম্পাসে কানাঘুষা চলছে। গতকালে সুহানার জন্য আয়ান মিলিদের সঙ্গে যে বিহেভিয়ার করেছে, তাতে গোটা ভার্সিটি ভেবেই নিয়েছে আয়ান সুহানা গোপন প্রেমের সম্পর্কে আবদ্ধ। মিলি আয়ানকে ভালোবাসে এটা সকলের জানা। যে মেয়েটা আয়ানের দিকে নজর দিয়েছে, মিলি তাদের সকলের অবস্থা পূরণ করেছে। আজ ছেলেটা একা বসে, মেয়েটা তো গ্যাস আর চাঞ্চ পাচ্ছে না। শান্ত আদর্শ হয়ে বলে, এখনো আসেনি, আসবে না। আয়ান কিছু বলে না, উঠে দাঁড়ায়। শান্ত আয়ানের হুট করে দাঁড়ানোয় প্রশ্নাত্মক চোখে চায়। আয়ানের শক্ত নজর সামনের দিকে দৃষ্টি অনুসরণ করে চাইতেই তার নিজের চলের শক্ত হয়ে যায়। মিলির দিকে আসে। মিলি এসে ন্যাকা কান্না শুরু করে। বলে, আয়ান, মানছি আমি ভুল করেছি, আর একটা বার সুযোগ দে আমায়। আয়ান সহ সকালে সেখান থেকে চলে যেতে উদ্যত হতে মিলি আয়ানের হাত চেপে ধরে দ্রুত বলতে চায়, এই সস্তা মেয়েটার জন্য তুই আমাদের এত বছরের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করবি আয়ান? শি ইজ নট চিপ লাইক ইউ। শি ইজ দ্য মোস্ট প্রিভিয়াস ওয়ান ইন মাই লাইফ। মিলির কানে ফিসফিসিয়ে বলা কথাটা কেউ শুনতে পেল না মিলি ব্যতীত। মিলি নিস্তব্ধ চোখে আয়নার দিকে চেয়ে থাকে। আয়ন হাত ঝটকা দিয়ে
ছাড়িয়ে স্থান ত্যাগ করে মিলি চিৎকার করে ওঠে, আই উইল কিল দ্যাট বাস্টার্ড। আমার ভালোবাসা কেড়ে নিতে চায়, নির্বোধ মেয়ে, তোকে পস্তাতে হবে। ফ্যানের বাতাসে সুহানার চুলগুলো উড়ছে। ঘুমের মাঝে মনে হলো কেউ তাকে ডাকছে। সুহানা কপাল কুঁচকে চোখ মেলে চায়, দেখতে পায় সুরভিকে, যে তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুরভি চিন্তিত স্বরে বলে, কিরে, শরীর খারাপ? অনেকক্ষণ ঘুমাচ্ছিস? দুপুরে খাবি না? কটা বাজে? 3টে। সোহানা অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে ফোন খোঁজে। ঠিক 3টে 2। সকাল 10টায় ঘুমিয়েছিল। টানা 5 ঘন্টা মরার মতো ঘুমিয়েছে। আল্লাহ, এত ঘুমিয়েছি! ডাকবি না তোরা? ভাবলাম তোর শরীর খারাপ, তাই মাকেও ডাকতে দেইনি। সুহানা ঠোঁট কামড়ায়। নিশ্চয় মা রেগে বোম হয়ে আছে। সুহানা ঘুমিয়েছে, তিনি একা একা সব কাজ করছেন। ভদ্রমহিলার হজম হবে, এর প্রতিশোধ তিনি কিভাবে নেবেন কে জানে। সুরভি আদর নিয়ে বলে, মাথা ব্যথা ছিল। সুহানা উঠে বসে, খাতাটা টেবিলে গুছিয়ে রাখা। সুরভি উত্তর দেয়, এখন নেই, আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাচ্ছি, তুই খেয়ে নে। সুহানা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ওয়াশরুমে চলে যায়। যখন খাওয়া দাওয়া করার জন্য রান্নাঘরে প্লেট নিয়ে ভাত বাড়তে যায়, তখন দেখে পাতিল খালি। তরকারির পাতিলেও তরকারি নেই। সুহানা তাচ্ছিল্য হাসে। বোঝা উচিত ছিল আজ তার কপালে ভাত জুটবে না। পড়ে পড়ে ঘুমিয়েছে তো, কাজ না করলে কি আর ভাত জোটে। সুহানা প্লেট রেখে রুমে চলে যায়। চোখে অশ্রু নেই, অথচ মন বিষাদে টইটুম্বর। একটা সময় ছিল যখন তার নিজ হাতে কখনো ভাত খেতে হয়নি। কত আহ্লাদ ছিল তখন। কেউ আদর করার মতো না থাকলে কি আহ্লাদগুলো হারিয়ে যায়। সোহানা হারাতে দেবে না। সে নিজে নিজেকে আহ্লাদ দেবে। অনেকদিন বাইরে খাওয়া দাওয়া হয় না। আজ সে খুব ঘুরবে, খাওয়া দাওয়া করবে, পরিচিত জগৎ থেকে দূরে থাকবে। সোহানা ঝটপট রেডি হয়ে নেয়, ব্যাগ নিয়ে চলে যায় বাইরে। তার বাবা সরকারি চাকরিজীবী, জেল কোয়ার্টার পেয়েছে সে সুবাদে। সেখানেই সোহানারা থাকে। সোহানা নিজেই নিজের হাত খরচ চালায় মোটামুটি। পড়াশোনার খরচা বাবদ বাবার কাছে অতিরিক্ত কিছু চাইতে হয় না। যদিও জয়নাল সাহেব মেয়ের হাতে মাঝে মাঝে টাকা দেয়, সুহানা সেসব তেমন খরচ করে না, জমিয়ে রাখে। নিজের দুটো টিউশনি করিয়ে যে 3,000 টাকা পায়, সেগুলো দিয়ে চলে যায় তার। আজ মনে হচ্ছে জমানো টাকাগুলো বোধহয় আজকের দিনের জন্যই বরাদ্দ ছিল। আজকে সোহানা পাখির মতো উড়ে বেড়াবে, টিউশনেও পড়াবে না। বসুন্ধরায় তখন জুপ করে সন্ধ্যা নেমেছে। বিদ্যুতের সকল কৃত্রিম আলোয় ঝলমল করছে চারপাশ। আজ সোহানা একা একাই গোটা শহরের অলিগলি ঘুরে বেরিয়েছে। হাওয়াই মিঠা খেয়েছে, ফুচকা খেয়েছে, ব্রিজে গিয়েছে। এখন আপাতত সে লাইব্রেরিতে পছন্দের লেখকের লেখা বই সব উল্টে পাল্টে দেখছে। সোহানা একটা বই হাতে নিয়ে পেছোতেই কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে চমকে ওঠে। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই চোখে পড়ে পুরুষালী শক্ত বুক। সোহানা সঙ্গে সঙ্গেই দূরত্ব বাড়ায়। মুখের দিকে দৃষ্টিপাত করতেই চেনা মুখ ভেসে ওঠে আয়ান। উঁচু তাক থেকে বই নিচ্ছে। সুহানা সৌজন্যতার খাতিরে বলে, বই কিনতে এসেছেন? আয়ান হাতে থাকা বইটার পেজ উল্টাতে উল্টাতে বলে, হুম। সুহানা দাঁড়ায় না, বলে, আসি আমি তবে। সুহানার হাতে থাকা বইটা কিনে নিয়ে বেড়ায়। হুট করে দেখে কাঠি আইসক্রিম বিক্রি হচ্ছে। আজ সারাদিন অনেক কিছু খাওয়া হলেও আইসক্রিম খাওয়া হয়নি। তাই সে এগিয়ে গেল। সে কিছু বলার আগেই কেউ বলে ওঠে, মামা দুটো ম্যাঙ্গো আইসক্রিম দেবেন। সোহানা চমকে ওঠে। সেও ম্যাঙ্গো আইসক্রিম এর কথাই বলতো। পেছনে ঘুরে আরো অবাক হয় আয়ান। দাঁড়িয়ে, হাতে বইটা নেই, অর্থাৎ কেনেনি কিছু। সোহানা বলে, মামা আমাকেও একটা। কথা সম্পূর্ণ করতে দেওয়া হলো না। আয়ান মাঝপথে বলে ওঠে, আমাদের দুজনের জন্যই। সোহানা মিনমিন করে বলে, প্রয়োজন ছিল না। আয়ান আগে টাকা দিয়ে দেয়। দুজনে একসাথে নিঃশব্দে হাঁটতে থাকে পাশাপাশি। আয়ান বলে, কাল 12টায় পড়াবো। সোহানা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মাঝ রাস্তায় দাঁড়িয়ে চটপটি কিনে সৌরভীর জন্য। আয়ান সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আয়ান বলে, বাসায় যাবে এখন? সোহানা মাথা নাড়ায়। আয়ান রিক্সা ডেকে দেয়, রিক্সা ভাড়াটাও দিয়ে দেয়। সোহানা দারুণ বিরোধিতা করে, কাজ হয় না। আজকের দিনটা সত্যিই অদ্ভুত সুন্দর কাটলো তার। বাসায় পৌঁছানোর পর মায়ের থেকে অনেক গালিগালাজ শুনতে হলো। তবু আজ সুহানার মন খারাপ হলো না। আজ সম্ভবত জগতের কোনো কিছুরই ক্ষমতা নেই
তার মন খারাপ করবে। সোহানা ফুরফুরে মনেই সুরভিকে চটপটির বাটিতে করে দিল। তার ফোনটা সে অফ করে বেরিয়েছিল যাতে স্টুডেন্ট এর মায়েরা কল করে বিরক্ত করতে না পারে। রুমে এসে ফোনটা অন করতেই রেবার অসংখ্য মিস কল এর নোটিফিকেশন এলো। বেরা, তার বেস্ট ফ্রেন্ড। গতকাল মেয়েটা ভার্সিটিতে ছিল না সোহানা। আগে ফ্রেশ হয়ে নিল, তারপর কল ব্যাক করতে কিছুক্ষণ গালের ঝড় বইল ফোন রিসিভ না করার অপরাধে। তারপর রেবা বলতে শুরু করে, ভার্সিটি আসিসনি কেন? ইচ্ছে হয়নি তাই? আজ গোটা ভার্সিটি জুড়ে তোর আর আয়ান ভাই এর চর্চা হচ্ছে। মানে, ঠিক বুঝলাম না। তুই ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার পর আয়ান ভাই মিলিদের আচ্ছা মতো ধুয়েছেন, এমনকি তাদের সঙ্গে নিজের বন্ধুত্ব খতম করে ফেলেছে। ঠিক হয়েছে হারামিটার সাথে। এখন আসল কথা শোন, আয়ান ভাই তোর জন্য নিজের 1 বছরের বন্ধুত্ব শেষ করেছে। তার জন্য ভার্সিটির সকলে ভাবছে তোদের মাঝে গভীর প্রেম চলছে। সোহানা বিস্ময়ে হতবাক হয়ে চেঁচিয়ে বলে ওঠে, কি? তখন সময়টা বিকেল। সোহানাদের বাসায় মেহমান এসেছে। শাহানা বেগম তাদের সঙ্গে গল্প মেতেছেন। সোহানা তাদের জন্য বাহারি নাস্তা বানালো। সকলের খাবার সার্ভ করে সে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। সোহানা আজও ভার্সিটি যায়নি। কেন যেন আয়নের উপর একটা চাপা ক্রোধ কাজ করছে। তার বেলকনিতে একটা লাল গোলাপ গাছ আছে, সেখানে বেশ কিছু গোলাপ ফুটেছে। সোহানা রাস্তার দিকে তাকালো, দেখলো একটা সাংসারিক জিনিসপত্র ভর্তি ট্রাক। পাশের বিল্ডিংটার সামনে দাঁড়ানো, সম্ভবত কেউ বাসা ছাড়ছে কিংবা নতুন কেউ বাসায় উঠছে কে জানে। সোহানা বিস্তৃত আকাশের দিকে চায়। তখন আকাশ কমলে রঙে মাখছে, সূর্য ডুবো ডুবো ভাব। সন্ধ্যায় আজান পড়লো। সোহানার রুমে এসে অজু করে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে যায় রান্নাঘরে বাসন পরিষ্কারের জন্য। কাঁচের কাপগুলো ধুচ্ছিল, এমন সময় অসাবধানতায় হাতের সঙ্গে লেগে দুটো কাপ পরপর মেঝেতে পড়ে ভেঙে যায়। সোহানা ভীত হয়। শাহানা বেগম গর্জন করতে করতে রান্নাঘরে ঢোকে। সোহানার গালে দুটো থাপ্পড় বসিয়ে গালিগালাজ করতে থাকে। তাকে টাকার খোঁটা দেয়, খাবারের খোঁটা দেয়। সোহানার চোখের অশ্রু গাল স্পর্শ করে। ঠোঁটে ঠোঁট চেপে কান্না সংবরণ করে। শাহানা বেগম বেরিয়ে যান রান্নাঘর থেকে। সোহানা ভাঙা কাজগুলো তুলে ফেলে দেয়। বাকি কাজ শেষ করে রুমে আসে, লাইট জ্বালায় না। বেলকনিতে অন্ধকারে চুপচাপ মেঝেতে বসে থাকে, হাঁটু ভাঁজ করে তাতে মুখ গুজে। পাশেই ফিনফিনে সাদা ওড়নাটা মেঝেতে বড্ড অবহেলায় পড়ে আছে। পৃথিবীর প্রতি সমুদ্রসম অভিযোগ নিয়ে বিষণ্ণ কোকিলের ন্যায় গেয়ে ওঠে সে। সব ছেড়ে আমিও চলে যাব, তখন বুঝবে তুমি কি হারিয়েছ। আমায় একা ফেলে তুমি দূরে কেন গেলে? তাই এখন সব ভিন্ন ভিন্ন লাগে। তুমি ছাড়া ঠুকনো এ জগতে বোঝাই কাকে এ কেমন ব্যথা। তুমি বড় প্রিয়, আমার প্রিয়। তুমি আমার মনের আঙ্গিনায় থাকো। তুমি এত প্রিয় আমার কাছে, কত প্রিয় আমার কাছে, এত প্রিয় আমার কাছে জানো না। কান্না ভিজা কণ্ঠে তার গাওয়া গানখানা আরো একজন শুনল। তার বুকটা কেমন আনচান, বড্ড ভার ভার ঠেকল। সুহানা আর আয়ান লাইব্রেরিতে মুখোমুখি বসে আছে। আয়ানের চাল শক্ত জিজ্ঞেস করে, গতকাল কেন আসনি? ইচ্ছে হয়নি। আয়ান টেবিলের হাতের সাহায্যে আঘাত করে। লাইব্রেরির সকলের দৃষ্টি তখন তাদের দিকে। আয়ান নিচু গলাতেই বলে, আমার সময় এত সস্তা? আধ ঘন্টা আমার জন্য ওয়েট করছি আমি। তোমার মতো ফাও সময় আছে আমার। কথা বড্ড আত্মসম্মানে লাগে সোহানার। সে উঠে দাঁড়ায় বলে, আই থিংক আপনার মূল্যবান সময় আমার পিছনে আর নষ্ট করার কোনো দরকার হবে না। আপনি আমায় যথেষ্ট হেল্প করেছেন। বাকিটা আশা করি আমি নিজে সামলে নিতে পারবো। ধন্যবাদ, আসছি। সোহানা গটগট পায়ে চলে যায়। আয়ান আরেকটা আঘাত করে টেবিলে, সাপের মতো ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। সোহানা আসার পর থেকে লক্ষ্য করছে ভার্সিটির কেন্দ্রবিন্দু যেন সে। তাকে দেখলেই ফুচুর ফাচুর শুরু হয়ে যাচ্ছে। তবে বেশি দিন আর থাকে না। আয়নের সঙ্গে তাকে না দেখলে এই হট টপিক তারা এমনিতেই ভুলে যায়। সুহান আর রেবা তখন ক্যান্টিনে। দুজনে মাত্রই বার্গার আর কোল্ড কফি খাচ্ছিল।
কোত্থেকে রিহাব? রায়হান ২৬ চলে আসে। রিহাব সুহানার খাবার উল্টে ফেলে। আচানক এমন ঘটনায় মেয়েটা প্রথমে ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। হুড়মুড় করে দাঁড়াতে গিয়ে চেয়ার উল্টে যায়, পর মুহূর্তেই চেঁচিয়ে ওঠে, আপনাদের গ্রুপটার সমস্যা কি? কেন আমার পিছনে লেগে আছেন? যত দূরে সরতে চাই ততই ঝামেলা বাড়ান। রিহাব এগিয়ে এসে বলে, এই মেয়ে, গলার নিচে। ওই কফি তোমার মাথায় ঢালিনি, এটা তোমার সাত কপালের ভাগ্য। আমার ভাইকে কি বলেছ? ও ওভাবে বেরিয়ে যাওয়ার আগে তোমার সঙ্গেই ছিল। আমি সেরকম কিছুই বলিনি। রায়হা এগিয়ে এসে বলে, যবে থেকে এই মেয়েটার সঙ্গে পরিচয় আমাদের, একটার পর একটা অঘটন লেগে আছে। প্রথমে মিলিদের সঙ্গে ঝগড়া, তারপর আয়ান আমাদের সঙ্গে ঝগড়া করে আলাদা হলো। এখন আবার ওর রেগে বাইক নিয়ে বেরিয়ে গেল। ওর যদি কিছু হয়েছে তোমাকে আমরা জিন্দা কবর দেব। মাইন্ড ইট। সোহানাকে হুমকি দিয়ে তিনজনে বেরিয়ে যায়। সোহানা চোখ লাল হয়ে আছে। সে নিজেও দৌড়ে চলে যায় বাইরে। সোহানা রিকশা নিল না। একা একাই হাঁটতে লাগলো, কেমন বিধ্বস্ত দেখালো। তার জীবনটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। যতই সব ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে চায়, নিজেকে একটু ভালো রাখতে চায়, ততই যেন সব ঝামেলা তাকে আঁকড়ে ধরতে চায়। বিনা কারণে অপমানিত হতে হয়। হুট করেই তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। গেট খুলে দেয় সোহানা। উপরে তাকায়। রেবা সোহানার পিছন পিছন এসেছিল। গাড়ি থেকে আকাশকে বেরিয়ে আসতে দেখে সে থেমে গেল। পুনরায় ঘুরে ভার্সিটির ভিতরে দিকে চলে গেল। আকাশ এমপির ছেলে। এলাকায় তার দাপট অনেক। সেই স্কুল লাইফ থেকে ছেলেটা সোহানার জন্য পাগল। সোহানা সব সময় তাকে না করে এসেছে। যখন সে কলেজে পড়ে, তার পরিবার হুট করে সোহানাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। অত বড় বাড়ি থেকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব জয়নাল সাহেব ফিরিয়ে দেননি। তবে সোহানা তখনও বিয়ে করতে চাননি। আকাশকে কেন যেন মেনে নিতে পারছিল না সে। সে আকাশের থেকে সময় চায়। আকাশ সোহানাকে ভালোবাসে। সোহানাকে সে সত্যি সত্যি সময় দেয়, শুধু তাদের এঙ্গেজমেন্টটা করা হয়েছে। আকাশকে দেখে সোহানা নিজেকে স্বাভাবিক করে। সারপ্রাইজ। সোহানা অল্প হাসে বলে, কবে ফিরলেন? গতকাল রাতে। গাড়িতে ওঠো। সোহানা গাড়িতে উঠে বসে। আকাশ সত্যিই ভালো ছেলে। তাকে বড্ড ভালোবাসে। তবে সোহানা কেন ভালোবাসতে পারল না এখনো ছেলেটাকে? কেন আকাশকে জোরপূর্বক মেনে নিতে হচ্ছে? কেন মন থেকে মানতে পারছে না? আকাশ ড্রাইভ করতে করতে সোহানার দিকে চায়, বলে, আর ইউ ডিস্টার্ব? সোহানা ভেতর ভেতরে চমকে ওঠে দ্রুত। দুদিকে মাথা নাড়ায়। হাসার চেষ্টা করে বলে, ডিস্টার্ব কেন হব? একদমই নই। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, ওকে ওকে, জোরপূর্বক ঠিক দেখাতে হবে না। আমার কাছে কমফোর্টেবল না হলে বলতেও হবে না। মুড ঠিক না থাকলে আমরা মুড ভালো করার ট্রাই করি। সোহানা কিছু বলে না। আকাশ বলে, কোথাও বসি, কোনো রেস্টুরেন্ট লাঞ্চ করে তোমায় বাসায় পৌঁছে দেই। সোহানা সম্মতি দেয়। রেস্টুরেন্ট এর গেটের সামনে সোহানা নেমে যায়। আকাশ চলে যায় পার্কিং জোনে গাড়ি পার্ক করতে। আয়ান সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সোহানাকে রাস্তার কোনো ছেলের সঙ্গে দেখে আয়ান বাইক ব্রেক করে। সোহানা ততক্ষণে গেটের ভিতরে চলে গিয়েছে। রেস্টুরেন্টের ভিতরে না ঢুকে সে আকাশের জন্য ওয়েট করে। আয়ান বাইক নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আকাশ গাড়ির চাবি পকেটে রেখে সোহানাকে নিয়ে ভিতরে ঢুকে যায়। আয়ান মাস্ক পরে নেয়। গাড়ি পার্ক করে ভেতরে যায়। সোহানারা যে টেবিলে বসেছে তার ঠিক পাশেরটাতেই সোহানার ঠিক পিছনের চেয়ারেই সে বসে, যাতে সোহানা পিছনে ফিরলেও তার চেহারা না দেখতে পায়। দুজনে মেনু দেখে খাবার অর্ডার করে ফেলে। আকাশ খানিক শুকিয়েছে। রাতে ঘুম হতো না কেন জানি। কতদিন না সোহানাকে সামনাসামনি দেখে না। বাড়ি ফেরার পর মা তাকে কাছে টেনে কেঁদে কেটে বলল, সে কেন এভাবে শুকিয়েছে। আদরের একমাত্র ছেলেটা শুকিয়ে গিয়েছে, এটা তিনি সহ্য করতে পারছিলেন না। অথচ সোহানা একবারের জন্যও সে বিষয়ে প্রশ্ন করল না। ঠিকঠাক তাকিয়েছে কে জানে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে। তবু সে অপেক্ষা করছে। তার গভীর বিশ্বাস সোহানাও একদিন তার প্রেমে পড়বে, তার প্রতি আসক্ত হবে, তাকেও তার চেয়ে বেশি ভালোবাসবে, তার যত্ন নেবে। সোহানা আকাশকে নিজ থেকে কখনো ফোন দেয় না, কখনো দেখা করার আবদার করে না।
কিছু চায় না কখনো। আকাশ নিজ এফোর্টে এই সম্পর্ক টিকিয়ে রেখেছে। সম্ভবত বিয়েটা ভেঙে ফেললেও সুহানার কিছুই যায় আসবে না। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আল্লাহ ভালো রেখেছেন। এক্সাম চলে আসছে তো। প্রিপারেশন কেমন? মোটামুটি। আকাশ চেয়ারে গা ছেড়ে দিয়ে বলে, সে তো সবসময় তোমার প্রিপারেশন মোটামুটি থাকে। মোটামুটি প্রিপারেশনেই তো এমন ভালো রেজাল্ট করো। তবে ভালোভাবে পড়লে কি করতে? সোহানা ফিক করে হেসে ফেলে। সোহানাকে এভাবে হাসতে দেখে আকাশের মুখ উজ্জ্বল হয়। বলে, 1 মাস ছিলাম না, এবার আমাকে টাইম দাও। চলো না কোথাও ঘুরতে যাই। কাল অফ ডে। কাল যাই। আচ্ছা। সে সময় আকাশের ফোনে তার ছোট ভাই সমুদ্রের ভিডিও কল আসে, যে কিনা জাপান থাকে। আকাশ কল ধরে বলে, তোর ভাবের সাথে আছি। গ্রেট, কথা বলবো দাও। সোহানা সালাম দেয়। সমুদ্র বলে, আমার জন্য তোমাদের বিয়েটা আটকে আছে। ইস, না হয় এতদিনে তোমাদের বিয়ে হয়ে যেত। সোহানা স্মিত হাসে। সমুদ্রের সঙ্গে কিছু সময় কথা বলে। খাবার চলে আসার পর দুজন মিলে খেয়ে নেয়। সোহানা বলে, আমার টিউশনি করাতে যেতে হবে, টাইম হয়ে গিয়েছে। আকাশ চোখ মুখ কুঁচকে বলে, তোমাকে টিউশনি করাতে নিষেধ করেছিলাম সোহা। সোহানা হেসে বলে, বিয়ের পর ছেড়ে দেব। আকাশ বলে, আমার বউকে রানী করে রাখবো, আমার বউ কেন কষ্ট করবে। চলো পৌঁছে দিচ্ছি। সোহানা আর আকাশ চলে যায়। আয়ান পাথর হয়ে বসে থাকে। রাগে ঠোঁট কাঁপছে, হাত মুষ্টিবদ্ধ। কোনোভাবেই নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। শুক্রবার সকাল 10টা, ছুটির দিন। রাস্তাগুলো যেন একটু অলস থাকে। আধখোলা দোকান এবং টঙের দোকানে কিছু বয়স্কদের আড্ডা দিনটাকে কেবল রাঙিয়ে তুলেছে। হর্নের শব্দ কম, মানুষের তাড়া কম। ফাঁকা ফুটপাত, সংসারের ভারে নুয়ে পড়া, বাজারের ব্যাগ হাতে নিয়ে হাঁটতে থাকা কিছু অলস মানুষ। এমনই এক অলস অলস সকালে আকাশ এবং সুহানা একসঙ্গে বেরিয়েছে। সুহানার পরনে একটা গাঢ় সবুজ জামা। রংটা তাকে ভীষণ মানিয়েছে। সুহানার চুল আকাশ গতকাল দেখেনি। সুহানার মাথায় ওড়না ছিল তখন, আজ দেখে কেমন আর্তনাদ করে বলে ওঠে, তোমার চুল কেটে ফেলেছে সোহা। কেটে ফেলেছ সোহা। সোহানা ঘটনা খোলাসা করে না। সোহানা জানে তার চুলগুলো আয়নের বড্ড প্রিয়। যদিও হাঁটু সমান চুল তার নয়, তবুও ছেলেটা মাঝে মাঝে তাকে রাপাঞ্জেল করে বলতো। এখন যদি সোহানা বলে তার চুলগুলো মিলি কেটে দিয়েছে, আকাশ মিলির কি ভয়াবহ অবস্থা করতে পারে তা ভেবেই সোহানার গলা শুকিয়ে আসে। সোহানা যখন ক্লাস 8-এ পড়ে, আকাশ তখন কলেজে। কেউ সোহানাকে প্রেম প্রস্তাব পাঠালে আকাশ তাকে মেরে রেখে আসতো। একটা সময় আসলো যখন সোহানাকে কেউ বিরক্ত করে না। পাড়ার বখাটে ছেলেগুলোও তাকে দেখলে দৃষ্টি নামিয়ে ফেলতো, তাকে সালাম দিত। কেউ ভুল করে কটূক্তি করলে তা কিভাবে কিভাবে যেন আকাশের কান অব্দি পৌঁছে দিত। তারপর তার অবস্থা আর দেখতে হতো না। সোহানা নিষেধ করত যখন, তখন ছেলেটা এতটা ইনোসেন্ট সাজতো, তার চেয়ে ভালো ছেলে যেন দুনিয়াতে নেই। মারামারি কাকে বলে যেন সে জানে না। পাড়ার বখাটেগুলো যখন সোহানাকে সালাম দিত, এতে সোহানা মারাত্মক বিব্রত হতো। দামড়া দামড়া ছেলেগুলো তাকে সালাম দিচ্ছে, এটা খুবই অস্বস্তিকর। এছাড়া আশেপাশের লোক কেমন চেয়ে থাকতো। সে আকাশকে এ ব্যাপারে জানালে আর কোনোদিন ছেলেগুলো তার সঙ্গে কথা বলেনি, সালামও দিত না। স্মৃতিচারণ করা শেষে সুহানা আয়ানের দিকে চায়। আয়ান আজ একদম চুপচাপ। অন্যান্য দিনের মতো কথা বলছে না, অর্থাৎ রেগে আছে। সুহানার ফোনে তখন মেসেজ আসে। সুহানা মেসেজ ওপেন করে থম লেগে বসে থাকে। আজকে ভার্সিটিতে সবাইকে উপস্থিত থাকতে বলেছে। সকলের উপস্থিতি বাধ্যতামূলক। হুট করে এমন বার্তার কারণ সে বুঝল না। সুহানার অপরাধবোধ কাজ করে। কেউ একজন তাকে পাগলের মতো ভালোবাসছে, তার সঙ্গ চাচ্ছে, অথচ তার কত ব্যস্ততা। ভার্সিটির গেটের সামনে সোহানা নামে। আকাশের জন্য বড্ড মায়া হয়। সোহানা নেমে দাঁড়িয়ে থাকে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ উইন্ডো ওপেন করে। কিছু বলে না, নিশ্চুপভাবে সোজা হয়ে বসে থাকে। সোহানা বলে, আমি জানি না ভিতরে কতক্ষণ লাগবে। আমি দ্রুত ফেরার চেষ্টা করব। আপনার সমস্যা না হলে আপনি আমার জন্য অপেক্ষা করবেন।
সুহানার করা এই অনাকাঙ্ক্ষিত আবদারে আকাশের হৃদয় যেন ফুলের পাপড়ির ন্যায় নরম হয়ে গেল। মেয়েটা কখনো তার কাছে কোনো আবদার রাখে না। সুহানার কথা সে ফেলালো না। নিমেষেই সকল মন খারাপ, সুহানার প্রতি চাপা অভিমান গায়েব হয়ে গেল। সে হঠাৎই জানালায় রাখা সুহানার হাতের উপর হাত রেখে বলে, অপেক্ষা করছি। হুট করে আকাশের কাণ্ডে সুহানা অপ্রস্তুত হয়। আকাশ হাত সরিয়ে ফেলে। সুহানা এসব পছন্দ করে না, তাই বিয়ে ঠিক হওয়ার পরেও সে নিজ ইচ্ছায় কখনো সুহানাকে স্পর্শ করেছে বলে তার মনে পড়ল না। সুহানা যখন হলরুমের দিকে যাচ্ছিল, হুট করে একটা মেয়ে পেছন থেকে ডেকে ওঠে। সুহানা দাঁড়িয়ে যায়। লম্বা মেয়েটা এগিয়ে এসে বলে, তোমার নাম সুহানা? হ্যাঁ। কোনো দরকার ছিল আপু? হলরুমের দিকে যাচ্ছ তো, একসঙ্গে গেলে তোমার প্রবলেম হবে। না না, চলুন। আজ তুমি কার সঙ্গে এলে? আমার ফিয়ন্সে। মেয়েটা যেন আকাশ থেকে পড়ল, বিস্মিত হয়ে বলে, তাহলে আয়ান ভাই এর সঙ্গে তোমার সম্পর্ক কি? সোহানা দাঁড়িয়ে যায়, কাট কাট গলায় বলে, আয়ান ভাই এর কাছে আমি পড়তাম। দ্যাটস ইট। আমার বিয়ে আজ থেকে আরো 2 বছর আগে ঠিক করা। হাতে তার দেওয়ার রিংও আছে। এরপরেও আয়ান ভাইয়ের সঙ্গে আমার কি সম্পর্ক থাকবে আপু? আয়ান ভাই তো নিজের আশেপাশে কোনো মেয়েকেও ঘেঁষতে দেয় না। তোমায় কেন পড়ালেন তিনি? আর তোমার চুল কেটে দেওয়া নিয়ে তিনি নিজের ফ্রেন্ডদের সঙ্গেও ঝামেলা করেছেন। আপু, আমার দিকটা আমি বললাম। আপনার বাকি প্রশ্নের উত্তর আয়ান ভাই দিতে পারবেন। তাকে গিয়ে জিজ্ঞেস করুন প্লিজ। আসছি। সোহানা গেটের কাছে এলে রেবাকে পেয়ে যায়। দুজনে মিলে ভিতরে ঢোকার আগে আরো একজন মেয়ে সোহানাকে ডাকে। সোহানা এবার রাগে কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। উল্টাপাল্টা কিছু বললে আজকের খবর করে ছাড়বে। তবে মেয়েটার প্রশ্ন শুনে সোহানার বিস্ময় পাহাড়ের চূড়ায় স্পর্শ করে। তোমার নাম সোহানা, রাইট? হ্যাঁ। মায়া নামটাও কি তোমার? সোহানা দুদিকে মাথা নাড়লে মেয়েটা চলে যায়। রেবা ব্রকুসকে বলতে আরম্ভ করে, আজব, তোর নাম মায়া হতে যাবে কেন? আকাশ গাড়ি থেকে মাত্রই নেমেছে। তার পরিচিত এক ছোট ভাই তাকে দেখে এগিয়ে আসে, বলে, আরে আকাশ ভাই, অনেকদিন পর দেখা। হঠাৎ এদিকে? আকাশ তার পিঠে চাপড়ে বলে, তোর ভাবিকে নিয়ে এলাম ভাই। তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। তোমার নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি, আর শুনলাম তুমি শহরের বাইরে ছিলে। হ্যাঁ, তা ছিলাম। কি কথা ছিল ভাবির বিষয়ে? আকাশ এবার মনোযোগী হয়। সে সময় মিলি তাদের কিছুটা দূরেই ছিল। সেই ছেলেটা মিলিকে দেখে বলে, ওই পাগল মেয়েটাকে দেখছেন? ভার্সিটির একটা ছেলেকে পছন্দ করে। যে কেউ সেই ছেলেটার সঙ্গে প্রয়োজনে যদি কথা বলে, সেই মেয়েটাকে সে ধুয়ে আসবে। একদিন ভাবি সোহানার চুলের ব্যাপারে সব শুনে আকাশ অগ্নিশর্মা হয়ে যায়। তার মুখের রং বদলে গেল। গাড়ির ভিতর রাখা ছুরিটার দিকে হাত বাড়াতে এক মুহূর্ত দেরি করল না সে। গাড়িতে একটা ছুরি ছিল, সেটা নিয়ে সে মিলির দিকে বড় বড় কদমে এগিয়ে যায়। রাফি ছেলেটা বুঝে এখানে বড়সড় ঝামেলা বাঁধবে। আকাশের সকল ছেলেপেলেকে সে খবর দেয় এবং নিজেও দৌড়ে যায় আকাশের পেছনে। মিলি কিছু বুঝে ওঠার আগে আকাশ তার গা সমান চুলগুলো খামচে ধরে। যতটা সম্ভব ঠিক ততটা গোড়ায় ছুরিটা বসিয়ে মিলির চুল কেটে ফেলে। মিলি ততক্ষণে চেঁচামেচি শুরু করেছে। দূর থেকে সে দৃশ্য দেখে আয়নের ভিতরে জমে থাকা হিংসেগুলো যেন বিষাক্ত লতার ন্যায় তার বুক জড়িয়ে ধরল। গতকাল থেকে বুকে জমে থাকা ঈর্ষা দাবানল এর মতো ছড়িয়ে পড়ল। সে শুনেছে দুজন আজ গোটা দিন একসঙ্গেই সময় কাটাবে। আয়নের সহ্য হয়নি। টিচারদের সঙ্গে কথা বলে কালকের মিটিং আজ নিয়ে এসেছে। মিলির চুল কেটেছে সেজন্য নয়, আকাশের প্রতি থাকা ক্ষোভে আয়ান তেড়ে আসে। আকাশের মুখে একটা ঘুষি দেয়। আসন্ন হামলায় আকাশ 2 কদম পিছিয়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। ততক্ষণে আকাশের ছেলেপেলেরাই চলে এসেছে। তাদের সঙ্গে আয়নের বন্ধুত্বের মারামারি লেগে যায়। পুরো জায়গাটা নিমেষেই যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। নিচের হট্টগোল শুনে মেয়েরা সবাই দৌড়ে বেরিয়ে আসে ক্লাসরুম থেকে। সুহানা আকাশকে দেখে আঁতকে ওঠে। পাগলের মতো দৌড়ে নিচে নামে দোতলা থেকে। বিয়ে ঠেলে যাওয়ার সময় মিলি তার হাত ধরে তাকে হ্যাঁচকা টানে নিজের দিকে ঘুরায়। পুরনো ক্ষোভে তাকে পরপর 3টা চড় দেয়। থাপ্পড়ের তীব্রতায় সুহানার ঠোঁট কেটে যায়।
ঠোঁটের কোণে রক্তের লাল রেখা ফুটে উঠল। কোত্থেকে শান্ত হাজির হয় সেখানে। মিলিকে আটকায়। সোহানা ছাড়া পেয়ে গন্ডগোল এর দিকে দৌড়ায়। শান্ত তার পেছন পেছন যায় তাকে আটকাতে। সোহানা সবকিছু উপেক্ষা করে দৌড়ে যায় আকাশ আর আয়ানের দিকে। আয়ানকে নিচে ফেলে মারছে আকাশ। রিহাব পিছন থেকে আকাশকে স্টিক দিয়ে আঘাত করার জন্য আসছে। আঘাত করবে সে মুহূর্তে রিহাবের হাত টেনে ধরে সোহানা। কাঁদতে কাঁদতে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর আকাশের দিকে এগিয়ে এসে বলে, ছাড়ুন ওকে আকাশ, পাগল হয়ে গিয়েছেন, লিভ হিম। সোহানের কণ্ঠটা তখন ভয়ে কাঁপছিল। আকাশ একটু সরতেই আয়ান উঠে ঝাঁপিয়ে পড়ল আকাশের উপর। আকাশকে মাটিতে ফেলে তাকে মারতে থাকে। সোহানা চিৎকার করে ওঠে তাকে থামাতে গেলে। আয়ানকে হাজার টানলেও সে পারছে না সরাতে, যেন কোনো ঐশ্বরিক ক্ষমতা ভর করছে তার উপর। সে আয়ানের পিঠে কিল ঘুষি দেয়। কাঁদতে কাঁদতে থামতে বলে। নিজের দুহাত দিয়ে আয়ানের হাত ঝাপটে ধরতেই আয়ানের ধাক্কায় সে চটকে যায়। দুজনে কিছু সময়ের জন্য কেমন পোজ হয়। সোহান আবার উঠে এসে আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আকাশকে বসিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বুকে মুখ গুজেই বলে, কি শুরু করলেন আপনারা, চলুন এখান থেকে। অমন একটা মুহূর্ত যেন আকাশের পৃথিবী থেমে গেল। চারপাশে সব শব্দ যেন দৈব বলে মুছে গেল। শুধু অনুভব হচ্ছিল সোহানাকে, তার এতটা কাছে, তার বুকে মুখ গুজে কাছে জড়িয়ে ধরে থাকা সোহানার দিকে অপলক ভাবে চেয়ে থাকে সে। সুহানা উঠে বসে আকাশকে ধরেই দুজনে দাঁড়ায়। সুহানার ঠোঁটের পাশে ক্ষত দেখে আকাশ হাত বোলায় চায়। ক্ষতের কারণ জিজ্ঞাসা করার সুযোগ দেয় না সুহানা। সেখান থেকে টেনে নিয়ে যায় আকাশকে। চারদিকে মুহূর্তে কেমন কোলাহল থেমে যায়। হুড় হুড়িয়ে থেমে দেয়। আয়ন অপলক চেয়ে থাকে সুহানার দিকে, যে আকাশকে টেনে নিয়ে চলে যাচ্ছে। সুহানা দুহাত দিয়ে মুখ ডেকে অজরে কেঁদে যাচ্ছে আকাশ। গালে হাত দিয়ে অসহায় মুখ করে চেয়ে আছে কাঁদতে থাকা মেয়েটার দিকে। কোনো মতোই থামাতে পারছে না। কাঁদতে থাকা সুহানাকে এ প্রথম দেখছে আকাশ। আকাশের মাথায় দুষ্টুমি ভর করে। ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলে, ভয় পেয়েছিলে? সুহানা কাঁদছিল আকাশের কথায়। চেতে যায়, মুখ থেকে হাত সরায়। ফুলো ফুলো লাল চোখে আকাশের দিকে চেয়ে বলে, ওইভাবে মারামারি করলে মানুষ ভয় পাবে না? আপনি তো মানুষ না। আপনাকে আমি শতবার নিষেধ করেছি। আমার কথা শোনেন না কেন আপনি? আকাশকে মানুষের জাত থেকে বহিষ্কার করলো সুহানা। এতেও আকাশের রাগ হলো না। আকাশের বড্ড ভালো লাগলো সুহানা এভাবে কখনো তাকে শাসন করেছে। হুম, এই আজ প্রথম। আজকের দিনটা আকাশের লাইফের একটা বেস্ট ডে। আকাশ রাগান্বিত সুহানাকে আরেকটু রাগাতে বলে, আজ তুমি আমায় জড়িয়ে ধরেছিলে। সুহানা রাগে লজ্জায় লাল হয়ে গিয়ে আহত আকাশের গায়ে কিল ঘুষি মারতে থাকে। আকাশ তখন প্রাণ খুলে হাসছে সুহানাকে রাখতে, যে এত ভালো লাগে তা তো আগে জানা ছিল না। আকাশের হাসি দেখে সুহানা কিরমির করে বলে ওঠে, হাসবেন না? কে শুনে কার কথা? অবশেষে সুহানা শান্ত হয়, সোজা হয়ে বসে বলে, হসপিটালে চলুন, নিজের অবস্থা দেখেছেন। আকাশ বিনা বাক্যে সুহানার কথা মেনে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আকাশ ব্যান্ডেজ করা হাত দিয়ে ড্রাইভ করছে। গাড়িতে গভীর রজনীর মতো নীরবতা বিরাজ করছে। আকাশ নীরবতা ভেঙে সোহানার উদ্দেশ্যে প্রশ্ন করে, তুমি কিভাবে ব্যথা পেলে? সোহানা তখনকার ঘটনা চোখ বুজে মাটি চাপা দেয়। জাজ নিয়ে বলে, ব্যথা পাবো না, পড়ে গেলাম তখন। আকাশ আর কোনো প্রশ্ন করে না। পুরনো রংচটা বিল্ডিংটা সোহানদের বাসা। বাসায় আসতে আকাশের সঙ্গে কোনো কথা না বলে সে ভিতরে চলে যায়। অন্যান্য দিনের মতো আকাশকে বাড়িতে যেতে বলে না। আকাশ সুহানার যাওয়ার পানে চেয়ে থেকে নিজেও চলে যায়। সময় নদীর স্রোতের মতোই এগিয়ে গেল সুহানাদের। টেস্ট শুরু হলো। এক্সামের সম্পূর্ণ সময়টা খুব ব্যস্ততায় কাটলো। এক্সামের সম্পূর্ণ সময়টা আকাশ রোজ নিয়ে আসতো, নিয়ে যেত। ছেলেটা শুধু ওর সঙ্গে সময় কাটানোর পথ খুঁজে বেড়ায়। টেস্টের পর বেশ কিছুদিন ছুটি পড়লো। আর মাত্র 10 দিন পর সুহানা এবং আকাশের বিয়ে। 5 দিন পর সমুদ্র বিডিতে ব্যাক করবে। সব মিলিয়ে দুই পরিবারের বেশ রমরমা পরিবেশ।
যেদিন ছুটির পর ভার্সিটি খুললো, সোহানা ভার্সিটি এলো, আকাশ নামিয়ে দিয়ে চলে গেল। ক্লাসের দিকে যাওয়ার সময় কোত্থেকে যেন আয়ান হাজির হয় তার সামনে। সোহানার দৃষ্টি নামিয়ে পাশ কাটিয়ে যেতে চাইল আয়ান, তার হাত ধরে ফেলল। সোহানা প্রচণ্ড রেগে যায়, নিজের হাত ছাড়াতে চেয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বলে, এমন অসভ্যতম কারণ কি? আপনারা কেন আমার পিছু ছাড়বেন না বলুন তো? কুকুরের মতো পিছনে পড়ে আছেন, হাত ছাড়ুন। শেষের কথাটা গিয়ে মেয়েটাকে ধমকে উঠল আয়ান, আরো শক্ত করে হাতটা ধরল। সোহানা ব্যথায় চোখ বন্ধ করে নিল। আয়ান প্রত্যুত্তরে বলে, কি কারণে পুকুরের মতো পড়ে আছি? চলো বলছি। সোহানাকে টেনে নিয়ে যেতে লাগলো সে। শান্ত সহ বাকিরা আসছে পিছন পিছন। সকলে এমনভাবে চেয়ে আছে যেন হাতিকে আকাশে উঠতে দেখে ফেলেছে, অথচ কেউ এগিয়ে আসছে না। সোহানা বুদ্ধিমান মেয়ে, সে জানে চিৎকার করে লাভ নেই, কেউ এগিয়ে আসবে না। শান্তের দিকে তাকিয়ে সে তবু বলে, আপনার এই মাথা খারাপ বন্ধুকে ছাড়তে বলুন, এর পরিমাণ ভালো এর পরিণাম ভালো হবে না। সোহানার দুই আনার হুমকিতে শান্তের কোনো হেলদোল হলো না। একটা ফাঁকা ক্লাসরুমে সোহানাকে নিয়ে যায় আয়ান। শান্ত পিছন থেকে দরজা লক করে দেয়। সোহানা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দু হাতে দরজা ধাক্কায়। রাগে সে বেঞ্চিতে লাথি দিয়ে তো সেটা সরিয়ে দেয়। আয়ানের সামনে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, কি চান আপনি আমার কাছে? আমাকে পাগল বানিয়ে ফেলতে চাইছেন? আয়ান কথা বলে না, নিশ্চুপ ভঙ্গিতে সে সুহানার দিকে চেয়ে থাকে। সুহানা ব্যাগ থেকে ফোন বের করতে আয়ান কেড়ে নেয়। সুহানা নিতে চায়, আয়ান দেয় না, সেটা নিয়ে সামনের পকেটে রেখে দেয়। সুহানা চোখ বন্ধ করে বড় শ্বাস ফেলে, রাগ কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা। পাশে একটা মোটা কাঠ পড়ে আছে। সুহানা সেদিকে একবার চোখ বুলিয়ে নেয়, আয়নের দিকে চেয়ে বলে, আপনি কি চাইছেন আমি আপনার মাথা ফাটিয়ে দেই? কি দিয়ে? এই চালা কাঠ? হ্যাঁ, তাই দেখাচ্ছি। সোহানা কাঠের দিকে এগিয়ে যেতে আয়ান তার হাত ধরে আটকে ফেলে বলে, যেভাবে ছোটবেলায় ফাটিয়ে দিয়েছিলে মায়া। সোহানা থমকায়। কিছু সময়ের জন্য সে নড়াচড়া করা ভুলে যায়। আয়ান তাকে টান দিয়ে নিজের দিকে ফেলায়। লাল লাল চোখে সোহানার দিকে তাকিয়ে কণ্ঠ খাদের নামিয়ে প্রশ্ন করে, কেন পালিয়ে গিয়েছিলি? আমরা সবাই তোকে কম ভালোবেসেছিলাম, কম আদরে রাখতাম, যত্ন করতাম না, খাইয়ে দিতাম না, গোসলটাও তো করিয়ে দিতাম। তবুও তোর এই নিমক হারাম বাপের মাঝে কি খুঁজে পেয়েছিলি, যে ডাকতেই সবাইকে ছেড়ে না বলে চলে গেলি? সোহানার চোখ থেকে অজরে পানি ঝরছে, ঘন ঘন শ্বাস ফেলছে। আয়নের গলা ধরে এসেছে। সোহানা হতভম্ব হয়ে আয়নের দিকে চেয়ে আছে। অস্পষ্ট ভাবে সে উচ্চারণ করে, রূপ ভাইয়া। কথাটা বলতেই চোখ থেকে কয়েক ফোঁটা জল টুপ টুপ করে পড়ে। সোহানা এগিয়ে যায়, আয়নের হাত দুটো নিজের ছোট ছোট হাতে নেয়, বলে, তো তুমি রূপ ভাইয়া? আমার সেই রূপ ভাইয়া তাই না? শান্ত ভাইয়া, আমার সেই শান্ত ভাইয়া। বাইরে রাজ ভাইয়া, তাজ ভাইয়া, রোশান, সবাই তাই না, বলো না? সোহানা আয়ানকে ঝাঁঝিয়ে জিজ্ঞেস করে। আয়ান উপর নিচ মাথা নাড়ায়। সোহানা তখন আনন্দের সমুদ্রে ভাসছে। এতটাই খুশি লাগছিল যে শরীর অচল লাগছিল। সোহানা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, মুখে হাত চেপে হাউমাউ করে কেঁদে ওঠে। তার নিজের দোষে হারানো শৈশব, হারানো মানুষগুলোকে সে আবার ফিরে পেল। সে সময় সোহানা আয়নের বুকে যেন ঝাঁপিয়ে পড়ে। সব স্মৃতি তার চোখের সামনে ভাসছে। কাঁদতে কাঁদতে একটা কথায় আওড়ায়, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, ক্ষমা করে দাও। সোহানা হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে, বাঁধ ভাঙা কান্না তার থামছে না। আয়নের চোখ থেকেও পানি ঝরছে। ততক্ষণে শান্ত দরজা খুলে ফেলেছে। সোহানা মাথা ঘুরিয়ে শান্তকে দেখতেই নিমেষে শান্তের বুকে চলে যায় তার ভাই, তার নিজের ভাই। শান্ত নিজের বোনের বুকের ভেতর পেয়ে বড় আদরে আগলে নেয়। তাদের কত আদরের বোন, কত কোলে নিয়ে ঘুরে বেরিয়েছে। সেই বোনটা হুট করে হারিয়ে গেল। শান্ত বলে, তোকে কত খুঁজেছি, কিভাবে চলে গেলি? আমাদের কথা মনে পড়েনি তোর? সোহানা এবার রিহাবের কাছে যায়। এটা তার রোশান।
ছোট্টবেলায় যার সঙ্গে সব থেকে বেশি মারামারি লাগতো তার। ওদের মাঝে রোশানই একমাত্র ব্যক্তি যাকে সোহানা তুই করে ডাকতো এবং নাম ধরে ডাকতো। সোহানা তার সামনে গিয়ে দাঁড়ায়, তখনও মেয়েটা হেঁচকি তুলে কাঁদছে। রেহাব চোখের পানি লুকিয়ে নিচের দিকে চেয়ে আছে। সোহানা কিছুটা ঝুঁকে রিহাবের মুখের দিকে তাকায়, তারপর বলে, কিরে কাঁদছিস কেন? আমি যাওয়াতে না তোর খুশি হওয়ার কথা রোশান? তোর সব জিনিসে তো আমি সবসময় ভাগ বসাতাম। তুই না বলতি আমায় বাড়ির বাইরে এই কালো পুকুরে ছুঁড়ে ফেলে আসবি? রোশান শক্ত করে সোহানাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলে ছেলেটা। সকলে অবাক হয়, ছেলেটাকে কেউ এভাবে কাঁদতে দেখেছে কখনো? রোশান বলে, তাই বলে সত্যি সত্যি ছুঁড়ে ফেলে এসেছে নাকি? তোকে আমি নিয়ে ঘুরতে যাইনি? লুকিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম এনে দিতাম না? আমি তোকে ভালোবাসতাম না? সোহানা মাথা নাড়ায়। চোখ বেয়ে অশ্রু ঝরছে। সোহানা মাথা তুলে পাশে তাকায়। রায়হান দাঁড়িয়ে আছে, যাকে দেখে সে সব সময় ভয় পেত। ভাইয়ের জন্যই ছোটবেলায় একটু দুষ্টুমি কম করত, নইলে তো গাছের উপর উঠে যেত, বাইরে চলে যেত। কি দোষী মেয়ে ছিল সে সময়! সে রোশানের থেকে নিজেকে ছাড়িয়ে রায়হানের উদ্দেশ্যে বলে, আমাকে বকা দেবে না। সোহানা সেদিন আর ক্লাস করলো না। দেখা করতে চাইলো নিজের মামাদের সাথে। তার ৬ জন মামা। মজার ব্যাপার হচ্ছে, তার ৬ জন মামার একমাত্র বোন ছিল তার মা। প্রত্যেক মামার আবার একজন করে ছেলে মেয়ে নেই। শুধু ছোট মামার যমজ 2 ছেলে রাজতাজ। দুজন যমজ হলেও দুজনের চেহারার কোনো মিল নেই। একমাত্র সোহানাই ছিল তাদের একমাত্র বোন, তাদের ফুফির মেয়ে। সোহানা তখনই সেখান থেকেই 5 জনের সঙ্গে রওনা দিল সিলেট, কাউকে না বলে। সোহানা আয়নের বাইকের পেছনে, সকলের সঙ্গ দেখা করার জন্য এত এক্সাইটেড যে আকাশকে জানানোর কথাও ভুলে গেল মেয়েটা। শান্তশিষ্ট মেয়েটা হুট করেই সবাইকে পেয়ে মুখে কথার ফুলঝুরি ফুটেছে। সোহানা আয়নকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে ঠিক চিনছিলে, তবে এত হট্টগোলের মানে কি হলো? তোমার সো কল্ড গার্লফ্রেন্ড আমার শখের চুলগুলো কেটে ফেললো। আমার চুলগুলো আকাশের খুব পছন্দের ছিল জানো। ও আমাকে রাপানজেল বলে ডাকতো। আমি কিন্তু ওকে মিলের কথা বলিনি। আমি ওকে কোনো কথাই বলিনি। তবুও কিভাবে যেন ও ঠিক খবর পেয়ে যায়। তারপর রেগে গিয়ে অঘটন ঘটিয়ে ফেলে। জাস্ট শাট আপ মায়া। হু ইজ মাই গার্লফ্রেন্ড? হ্যাঁ, ওই মিলি। আর একবার এসব উল্টাপাল্টা কথা বললে মার খাবি। আর আকাশের কথা কেন হচ্ছে এখন? সোনা ব্রুকুসকে বলে, কেন হবে না? আর 10 দিন পরেই তো আমাদের বিয়ে। ইস দেখো, আমি ওকে জানাইনি। আমাকে না পেলে পাগল হয়ে আরেক ঝামেলা বাঁধাবে। আমার ফোন কই দাও আমাকে। আয়ান দাঁতে দাঁত চেপে বলে, যতক্ষণ না আমার কানের কাছে কথা বলা বন্ধ করবি ফোন পাবি না। আশ্চর্য, তুমি রোশান ভাইয়ের মতো বিহেভ করছো কেন? রোশান ভাইয়ের সঙ্গে আগে দিনে 100 বার ঝগড়া লাগতো আমার। আর একটা কথা, নিজেদের নামের পিণ্ডি চটকেছ কেন শুনি? আসল নামগুলো জানলে আমি কত আগেই তোমাদের চিনে ফেলতাম। ওই নাম ধরে শুধু ফ্যামিলি মেম্বারই ডাকতো, বাইরের মানুষ আমাদের এসব নামে জানতো। তুই ছোট ছিলি, বুঝিসনি আমাকে কিভাবে চিনোস। তোর চোখ আর ফেস কাটিং কেন জানাওনি? প্রমাণের অভাবে। তো প্রমাণ কিভাবে জোগাড় করলে? ঢাকায় কেউ জানতো না তুমি শাহানা আন্টির নিজের মেয়ে না। তাই আমরা যশোর যাই, যেখানে শাহানা আন্টির বাবার বাড়ি। সেখানে গিয়েই পুরো সত্যটা জেনেছি। এসব খোঁজ খবর নিয়ে লেট হয়ে গিয়েছে। আকাশের সাথে আপনার মারামারিটা লেগেছিল কেন? ও তো বলেছিল আপনি ওকে। ওর টপিকে কথা তুলতে নিষেধ করেছি। বাই হোয়াই? মানছি মারামারি হয়েছে, তাই বলে মায়া স্টপ। প্রায় 4 ঘন্টা জার্নির পরে সকলে ব্রেক নেয়। রাস্তার পাশে একটা বড় খালি মাঠ। তারা দোকান থেকে কিছু খাবার কিনে রেখেছিল। মন মতো জায়গা পেলে বসবে। রাস্তা থেকে অনেকটা নিচু সেই মাঠ। সুহানা রায়হানের সাহায্যে নিচে নামে। সম্পূর্ণ মাঠ জুড়ে সবুজ জংলি ঘাস। দূরে কিছু বিচ্ছুরা খেলছে। ওদের দিকে সকলে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। সুহানারা বড় একটা গাছের ছায়া বসে
সুহানার ফোন বাজতে শুরু করে। সুহানা আয়নের দিকে তাকায়, আয়ন পকেট থেকে ফোন বের না করেই সাইলেন্ট করে দেয়। সুহানা খেপে যায়, শান্তের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আমার ফোন দিতে বলো। কাউকে বলে আসিনি আমি আমাকে খুঁজে না পেলে চিন্তা করবে। কথাটা বলে সুহানা রেগে বুকে হাত বাজ করে বসে থাকে। খাবে না সে। শান্ত পরে মহা ঝামেলায়। ছোটবেলায় রোশান আর সুহানার ঝগড়া মেটাতে তাদের সারাদিন যেত। বড় হয়ে এই দুটো শুরু করেছে। শান্ত আয়নকে বুঝিয়ে টুজিয়ে ফোন নিয়ে নেয়। সুহানা ফোন পেয়ে কিছুটা দূরে চলে যায়। কল দেয় আকাশের কাছে। আকাশ সঙ্গে সঙ্গে রিসিভ করে উদ্বিগ্নতা নিয়ে জিজ্ঞেস করে, কোথায় তুমি? রেবা বলল তুমি আজ ভার্সিটিতে আসনি। সবটা বলার জন্য অনেক টাইম প্রয়োজন। শুধু এতটুকু জেনে রাখুন, আয়ান ভাইরা সকলে আমার নিজের মামাতো ভাই। আমি সিলেট যাচ্ছি, রাস্তায় আছি, আমি আগামীকাল ব্যাক করব। আপনি আসতে পারবেন? পারবো, বের হচ্ছি, তুমি আমার লোকেশন সেন্ড করে দিও। আচ্ছা। সুহানার নানা বাড়ি বিশাল, বহু পুরনো চারতলা বাড়িটায় 30টা ঘর। অতগুলো ঘর অবশ্য লাগে না সবার। সুহানার নানু যতদিন বেঁচে ছিল সকলের হাড়ি একটাই ছিল। তিনি মরে যাবার পর হাড়ি আলাদা হয়ে গেছে। একই বাড়িতে থাকলে সকলে রান্না আলাদা আলাদাই করে। সুহানার মামিরা সুহানাকে দেখে তেমন খুশি হলেন না। ছোট্টবেলাতে যখন মেয়েটা তাদের ঘাড়ে এসে পড়েছিল, তখন মেয়েটাকে একদমই সহ্য করতে পারতেন না তারা। তারপর যখন চলে গেল তখন ভাবলো বেঁচে গেছে। সুহানার মামারা তখন অফিসে। হারানো ভাগ্নির ফিরে আসার খবরে সকলে কাজবাজ রেখে ছুটে এলো। অতীত। সুহানার নানারা ছিল বনেদি বংশের। সে সময় গ্রামে তাদের মতো সম্পদশালী আর কেউ ছিল না। বাড়ির একমাত্র মেয়ে মিতালি 6 ভাইদের আদরের বোন। একদিন পাশের পাড়ার এক কৃষকের ছেলের সঙ্গে পালিয়ে গেল। পরিবারের নাক কাটিয়ে গেল। মিতালির বাবা মেয়ের সঙ্গে যোগাযোগ রাখলেন না। মিতালিও পরিবারের কারোর সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করেনি। তার বহু বছর পর একদিন মিতালির ছোট ভাই হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে সকলকে জানায় মিতালি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার স্বামী রোজগার করে না, চিকিৎসার টাকা নেই, মেয়েটাকে ফেলে রাখা হয়েছে। 7 দিন আগে মিতালির কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মিতালির বাবা আর রেগে থাকতে পারলেন না। মেয়ে নাতনি সহ জয়নালকেও নিজের বাড়িতে নিয়ে এলেন। 7 দিনের ছোট মায়াকে পুতুলের মতো লাগছিল। আয়নরা সকলে বলছিল তাদের বাড়িতে পুতুল এসেছে। মায়াবী মুখখানার দোহাই দিয়ে মিতালি তার নাম রাখলো মায়া। মিতালি বিছানা থেকে খুব একটা উঠতে পারত না। মায়ের যখন 3 বছর, বাড়ির সকলে জানতে পারলো জয়নাল দ্বিতীয় বিয়ে করেছে আরো 1 বছর আগে। জয়নালকে সেদিনই সবার বাড়ি থেকে বের করে দেয়। মায়ের বাবার প্রতি অন্যরকম টান ছিল। বাবা চলে যাওয়ার পর মেয়েটার সে কি কান্না! বাবার কথা মনে পড়তেই আকাশ বাতাস কাঁপিয়ে কাঁপত। 6 ভাই কত কি করতো তাকে থামাতে। সুহানার 4 বছর বয়সে তার মা মারা গেল। মামিরা তাকে সেভাবে দেখাশোনা করতো না। 6 ভাইয়ের কাছেই মেয়েটা সারাদিন থাকতো, খেলতো। ভাইরা যখন স্কুলে চলে যেত, মায়া একা একা বাগানে খেলতো। তার সঙ্গে প্রায়ই জয়নাল সাহেব দেখা করতে আসতো সবার অগোচরে। সে মাঝে মাঝে ভাইদের বলতো, তারা তেমন কেউ পাত্তা দিত না। কেউ ভাবেনি মায়াকে তার বাবা নিয়ে চলে যেতে পারে। মায়াকে নিয়ে যাওয়ার কারণ জয়নাল সাহেবের দ্বিতীয় বউ এর বাচ্চা হচ্ছিল না। একদিন জয়নাল সাহেব মায়াকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। মায়াকে বলে তার মায়ের কাছে নিয়ে যাবে। অবুঝ মায়া বাবার সঙ্গে চলে যায়। শাহানা বেগম মায়া নাম বদলে নিজের নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখে সুহানা। 1 বছর তাকে নিজের মেয়ের মতোই আদর যত্নে রাখেন। তারপর তিনি গর্ভবতী হন। সুরভি হওয়ার পর সুহানার প্রতি তার যেন কোনো মায়াই অবশিষ্ট রইল না। সুহানা হয়ে গেল একা। মায়ার সব বৈশিষ্ট্য, চঞ্চলতা, দস্যিপনা, সারাদিন বকবক করা, সব কেমন মিলিয়ে গেল। সে হয়ে গেল শান্ত। ব্যথা পেলেও কাঁদত না। কাঁদলে তো ভাইদের মতো কেউ আগলে নিত না তাকে। নিজে নিজে খেতে শিখল। হয়ে উঠল সুহানা। বর্তমান। রাত তখন 10টা। সকলে ছাদে পাটি বিছিয়ে বসে আছে। এতটা জার্নি করেও কারো ক্লান্তি নেই। সবাই গল্পগুজব করছে। সে সময় সুহানার কল আসে।
আমি এসে পড়েছি। সোহানা উঠে গিয়ে ছাদ থেকে নিচে তাকায়। নিচে আকাশের গাড়ি দেখা যাচ্ছে। আকাশ তখন ফোনের অপর পাশ থেকে বলছে, বুঝতে পারছি না সঠিক জায়গায় এসেছি কিনা। আপনাকে আমি দেখতে পারছি। দারোয়ান আঙ্কেল গেট খুলছে। ভেতরে আসুন, আমি নিচে আসছি। সোহানা কল রেখে আয়ানদের কাছে গিয়ে বলে, আকাশ এসেছে, আমি নিচে যাচ্ছি। আয়ন ওদিকে তাকায় না, শান্ত। উঠে দাঁড়ায়, বলে, চল, আমিও আসছি। আকাশ বাড়ির সকলের সঙ্গে পরিচিত হয়, যদিও সোহানা আগে বলে রেখেছিল সবাইকে আকাশের ব্যাপারে। সোহানার মামিরা খাবার গরম করে টেবিলে রাখে। সোহানা নিজে দাঁড়িয়ে থেকে আকাশকে খাওয়ায়। খাওয়া দাওয়া শেষে দুজনে ছাদে যায়। ছাদ তখন ফাঁকা। ঝিঁঝি পোকার ডাকসহ ব্যাঙের আওয়াজও ভেসে আসছে। সোহানা বড় একটা শ্বাস নিয়ে গ্রামের বিশুদ্ধ বাতাস নিজের ভিতর টেনে নেয়। আস্তে আস্তে নিজের অতীত বলতে শুরু করে। আকাশ শুনে অবাক হয়। সোহানা শাহানা বেগমের নিজের মেয়ে না। সোহানার ব্যাপারে এতটা অজ্ঞ ছিল সে। সে সময় ছাদে কারো একটা ছায়া দেখা যায়, যা সোহানাদের দেখে চমকে দেয়। তারপর তা ধীরে ধীরে মিলিয়ে যায়। তো দোতলার আকাশ আর সোহানার দুটো ঘর পাশাপাশি রেডি করা হয়। সোহানা মামাদের সকলের দাওয়াত দিয়েছে। আকাশ বলেছে গায়ে হলুদের আগের দিনই সবার জন্য শাড়ি পাঠিয়ে দিবে। আকাশ আসার আগে সোহানা যখন জানায় তার বিয়ে ঠিক হয়েছে, তার মামিরা মনে মনে উপহাস করেছে, জয়নালের মুরুদি কি মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দিবে। কিন্তু যখন শুনলো আকাশ এমপির ছেলে, তখন এক একজনের মুখ দেখার মতো হয়েছিল। পরের দিন দুপুরে খেয়ে সোহানা আকাশ বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। আয়ানদের ছুটি আছে, তারা থাকবে, এই কারণেই সোহানাকে আকাশের আসতে বলেছে। তাকে আজকে কেউ রেখে আসতে হলে খামোখা কষ্ট করতে হতো। ৭ই অক্টোবর, গায়ে হলুদের দুদিন আগের কথা। সোহানা বেলকনিতে বসে আকাশের সঙ্গে কথা বলছিল কেনাকাটির বিষয়ে। কেনাকাটি সব শেষ, তবু কিছু বাদ পড়লো কিনা সেসব নিয়েই আলাপ হচ্ছিল। আয়ান দুবার কল করে ওয়েটিংয়ে পেল। সোহানা কিছু সময় পর কল ব্যাক করলো। আয়ান আগুপিছু কিছু না বলেই একটা কথাই বলল, দেখা করব এখনই। মুনলিট রেস্টুরেন্টে আছি, দ্রুত আয়। ফোনটা কেটে গেল। আয়ান এমন জরুরি তলব সে বুঝতে পারল না। ভাইয়ারা ঢাকায় সে জানতো না। আয়ানকে পুনরায় আর কল করলো না। রেডি হয়ে চলে গেল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। একদম কোনার একটা টেবিলে সে আয়ানকে দেখতে পেল। দুহাত একরত্ত করে তাতে হাত ঠেকিয়ে বসে আছে। সে চেয়ার টেনে বসতে বসতে বলল, কখন আসছো তোমরা? আমাকে তো জানালে না। আর এখানে না ডেকে বাসায় গেলে তো পারতে। তোর সঙ্গে কথা আছে আমার মায়া। হ্যাঁ, শোনার জন্যই এলাম, বলো। তুমি বিয়েটা ভেঙে দে মায়া। সোহানা কপাল কুঁচকালো, বলল, মানে? আয়ন হুট করে তার দুহাত চেপে ধরে ঘন ঘন শ্বাস ফেলেছে ছেলেটা। আমি তোমাকে ভালোবাসি মায়া। আজ হলুদ সন্ধ্যা। আকাশের খুব শখ তাদের হলুদ একসঙ্গে করা হবে। আলাদা আলাদা করলে তো সে সুহানাকে দেখতে পারবে না, তাই না? এমপির ছেলের বিয়ে শেষ, সেরকম জাঁকজমক হবে, এটাই স্বাভাবিক। রিসর্ট ভাড়া করা হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু। সুহানার মামা মামিরাও ঢাকায় চলে এসেছে। সুহানাকে পার্লারে নিয়ে আসা হয়েছে। তাকে সাজানো হচ্ছে। মেয়েটা মন মরা হয়ে বসে আছে। মস্তিষ্কে চলছে 2 দিন আগের ঘটা সেই ঘটনা। আয়নের বেলা কথাগুলো আয়নকে সে বুঝিয়েছে। আয়নকে সে ভাইয়ের নজরেই দেখে। ছোট্টবেলাটা আয়নের সঙ্গে কাটালেও তার বড় ভাইয়া, তার বড় হওয়াটা কেটেছে আকাশের সঙ্গে। আকাশকেই সে নিজের জীবন সঙ্গীর জায়গায় বসিয়েছে। সেখানে অন্য কাউকে সে কল্পনা করতে পারবে না। আয়নকে অবশ্যই না। আয়ন তার নিজের ভাই না হোক, তবুও তার প্রতি অনুভূতিটা ভাইয়ের মতোই। আয়ন একটা কথা বলেনি, উঠে চলে গিয়েছিল। সুহানা দীর্ঘশ্বাস ফেলে। আজকের দিনটা নিয়ে সে মনে মনে অনেক স্বপ্ন সাজিয়েছিল। ভাইদের নিয়ে কত আনন্দ করবে, দিনটাকে স্মরণীয় করে রাখবে। এখন আয়ান না এলে তার আনন্দগুলো সব মাটি হয়ে যাবে। দিনটা নিয়ে সাজানো সব স্বপ্নও ভেঙে যাবে। সুহানার সঙ্গে সুরভ এসেছে। সুহানার সাজগোজ শেষ হলো। মাথায় দোপাট্টাটা আটকে দেওয়া হলো পিন দিয়ে। সে সময় শান্ত ভিতর এলো।
শান্তকে দেখে সোহানার মুখে হাসি ফুটে ওঠে। শান্ত এগিয়ে আসে, সোহানার মাথায় হাত রেখে বলে, তোকে নিতে এলাম। সোহানার মুখ ভর্তি হাসি বলে, আয়ন ভাই এসেছে। হ্যাঁ এসেছে। সোহানা নিজেকে ঘুরিয়ে দেখায়, শান্তের দিকে চেয়ে উৎসুক হয়ে জানতে চায়, আমাকে কেমন লাগছে? পরীর মতো। শান্তের মুখ কেমন বিষণ্ণ। অন্যান্য দিনের মতো মুখে প্রাণবন্ত হাসি নেই। চলো তাহলে যাই। সুরভিকে নিয়ে দুজন বেরিয়ে আসে। একটা গাড়ি আর তিনটা বাইক দাঁড়ানো। শান্ত সুরভিকে রোশানের বাইকে তুলে দেয়। রোশান ওকে নিয়ে চলে যায়। সোহানাকে পেছনে তুলে নিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে। পেছনের সিটে আয়ানও বসেছিল। একটা বাইকে সাব্বির আর রায়হান, আর অন্য বাইকে রিহাব ওঠে। গাড়ি চলতে শুরু করে। সোহানা ব্রকুসকে বলে, এটা তো রিসোর্টের রোড না। রোশান নিয়ে গেল না সুরভিকে ওইদিকে। সোহানার কথাতেও শান্ত থামে না। চুপচাপ গাড়ি একই রাস্তায় চালিয়ে যায়। সোহানা শান্তের দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলে, ভাইয়া। আয়ান সোহানার হাত টেনে সিটে বসায়। সোহানা হকচকিয়ে যায়। আয়ান সোহানার দিকে চেয়ে ঠান্ডা স্বরে বলে, আমরা রিসোর্টে যাচ্ছি না। যাচ্ছি না মানে কোথায় যাচ্ছি? কাজী অফিসে। ভয়ে সোহানার গলা শুকিয়ে আসে। কাঁপা কাঁপা গলায় বলে, কেন? বিয়ে করতে। সোহানা আচমকা আয়ানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। নিজের হাত ছাড়িয়ে চেঁচিয়ে ওঠে, তোমাদের মাথা ঠিক আছে? ঠিক কতটা নিচে নেমে গেছো? নিজের বোনকে বিয়ে করতে চাইছো, লজ্জা করছে না? আয়ান দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠে বলে, তুই আমার নিজের বোন। আমি তোকে ভালোবাসি। সে ছোট্টবেলা থেকে তোর প্রতি আমার আলাদা মায়া। বড় হওয়ার পর যখন প্রথম দেখলাম, আমার সেই মায়া রূপান্তরিত হলো ভালোবাসায়। আমি তোকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেব ভাবলি কি করে? সোহানা মুখ ঢেকে বসে থাকে। এসির মাঝে ঘামতে থাকে। কি করবে বুঝে পায় না। তার ফোনটা সুরভির কাছে। সোহানা জেদে আয়নের প্রতি ঘৃণায় তার দিকে তাকিয়ে বলে, আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। সে উঠে শান্তের হাত চেপে ধরে বলে, গাড়ি থামাও। হাত চেপে ধরায় শান্ত ড্রাইভ করতে পারছিল না। গাড়ি আঁকাবাঁকা হয়ে যাচ্ছিল। আয়ান দ্রুত মেয়েটাকে চেপে ধরে সিটে বসায়। সোহানার দুহাত চেপে ধরে থাকে। আমাকে বাঁধতে বাধ্য করিস না। সোহানা তখন পাগল প্রায় ছটফট করতে করতে চিৎকার করে বলে, শান্ত ভাইয়া, আমার এত বড় সর্বনাশ করো না। তুমি তোমার ভাইয়ের দিকটা দেখলে, তোমার বোনের দিকটা দেখলে না। তুমি কি ভেবেছো আমি ওকে বিয়ে করলে ভালো থাকবো? কখনো না। আকাশ পাগল হয়ে যাবে ভাইয়া। আমাকে না পেলে মরে যাবে ছেলেটা। আমাকে ছেড়ে দাও। আকাশের কথা শুনতেই যেন আর রাগে হুঁশ হারিয়ে ফেলে। সোহানার গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে, ও না মরলে আমি ওই কুত্তার বাচ্চাকে মেরে ফেলবো। শান্ত আয়ানকে ধমকে ওঠে, আয়ান, গায়ে হাত তুলবি না। সোহানা আকুতি মিনতি করে কাঁদছে। কারো মনে মায়া হলো না? তারা তাকে নিয়ে গেল কোনো গুডাউনের মতো জায়গায়। সোহানার একটা হাত শক্ত করে ধরে আছে আয়ান। মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। গোডাউনের ভিতরে চেয়ারে বসে আছে কাজী আর উকিল। সোহানা বলছে, আমাকে মেরে ফেল, আমি তোমায় বিয়ে করব না। আয়ান সোহানার অন্য হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। ওকে ঝাঁকিয়ে বলে, কেন করবি না? আকাশের টাকা আছে, আমার নেই। ও আয়নের কথা শেষ হওয়ার পূর্বে সোহানা আয়নের দিকে চেয়ে বলে ওঠে, আমি আকাশকে ভালোবাসি। আয়নের হাত ঢিলে হয়ে যায়। আশ্চর্য নয়নে চেয়ে থাকে সোহানার দিকে। হুট করে ধাক্কা দিয়ে মেয়েটাকে মাটিতে ফেলে দেয়। সোহানার কবজি ছিলে যায়। রোশান ছুটে গিয়ে মেয়েটাকে বুকে টেনে নেয়। রায়হান আয়নের কলার চেপে ধরে। শান্ত দুজনে থমকাচ্ছে। রোশান সোহানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বোঝানোর ভঙ্গিতে বলে, আয়ন তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে বোন। তোকে খারাপ রাখবে বল? আকাশের থেকেও ভালো রাখবে, জেদ করে না। সোহানা রোশানের কাছ থেকে সরে আসে। রোশানের দিকে চেয়ে চিল্লিয়ে বলে, তো জেদ তোমার ভাইকে ছাড়তে বলো না। আর আকাশের থেকে ভালো রাখবে বললে না? আকাশের থেকে ভালো আমায় কেউ রাখতে পারবে না। আয়ান তো নয়ই, ও একটা সাইকো। নিজের হাতে ক্ষত দেখিয়ে বলে, এটা দেখছো? আমার গালে কিছুক্ষণ আগে থাপ্পড় দিয়েছে। আমাকে চেনে কদিন, তাই আমার কথাও সহ্য হচ্ছে না। আকাশের সঙ্গে আমার প্রায় 5 বছর এর মতো পরিচয়।
রেগে কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, আমাকে কখনো স্পর্শ করে না, আমাকে আনকমফোর্টেবল ফিল করায় না। আয়ান তেড়ে আসে, ওর নিজের মাঝে নেই। রায়হান ওকে পিছন থেকে চেপে ধরে আয়ান হিসিয়ে বলে, ওকে আকাশ আকাশ করতে নিষেধ কর রায়হান, ওকে আমি জানে মেরে ফেলবো। পরিস্থিতি আরো বিগড়ে যায় যখন আকাশ তার দলবল নিয়ে হাজির হয়। আকাশকে দেখে সোহানা ছটফটিয়ে উঠে যেতে চায় ওর কাছে। রোশান ওর হাত চেপে ধরে আছে। সোহানা কাঁদতে কাঁদতে বলে, তুমি যদি সত্যি কখনো আমাকে বোন হিসেবে ভালোবেসে থাকো, আজ আমাকে ছাড়ো ভাইয়া। রোশান হাত ছেড়ে দেওয়ার আগেই আয়ান সোহানাকে নিজের কাছে নিয়ে নেয়। দু দলের মারামারি লেগে যায়। সোহানার হাত আয়ানের মুষ্টিতে বদ্ধি। আয়ান আকাশের দিকে রক্তচক্ষু নিয়ে চেয়ে আছে। আয়ান ভালোবাসা, ক্রোধ, জেদে অন্ধ। ওকে সোহানার পরিচিত আয়ানের মতো একদমই মনে হচ্ছে না। আকাশ অন্য একটা ছেলের সাথে মারামারি করছিল। আয়ান সোহানাকে ছেড়ে গিয়ে যায় মারামারির দিকে। সোহানা দাঁড়িয়ে থাকে। আয়ন পকেট থেকে ছুরি বের করতে সোহানা আঁতকে ওঠে। দু হাতে লেহেঙ্গা তুলে দৌড়ে যায় আয়নকে থামাতে। আয়নকে সে পিছন থেকে টেনে ধরে আটকাতে পারে না। এর আগেও পারেনি। সে চাইল সামনে থেকে গিয়ে ধাক্কা দিতে। আকাশের পিঠে ছুরি গাঁথার আগেই তার অন্য কোনো শরীরে ঢুকে যায়। মেইলি আর্তনাদে আয়ান থমকে যায়। আকাশ মাথা ঘুরিয়ে তাকায়। সোহানা উল্টো দিকে ফিরে তার দাঁড়িয়ে আছে। সে তখনই বুঝল না কি হয়েছে। সে সোহানাকে নিজের দিকে ঘোরাতে চাইলে মেয়েটা কেমন পড়ে যেতে থাকে। সে দ্রুত মেয়েটাকে নিজের বুকে চেপে ধরে। হাতের রক্ত, পেটে ছুরি গাঁথা সোহানা চোখ বড় বড় করে শ্বাস নিচ্ছে। ব্যথায় যেন শ্বাস প্রশ্বাস থেমে যেতে চাইছে। সকলে মারামারি থামিয়ে এগিয়ে আসে। আয়ান মূর্তির ন্যায় এক জায়গায় স্থির হয়ে আছে। আকাশ মেয়েটাকে নিয়ে ততক্ষণে মাটিতে বসে পড়েছে। সোহানা আকাশের গালে হাত রাখে। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে তার। আকাশ সোহানার গালে হাত বুলিয়ে কোনো এক ঘোরের মাঝে আওড়ায়, সোহা, আমার সোহা, আজ আমাদের হলুদ, আমাদের বিয়ে সোহা। সোহানা বড্ড কষ্টে আওড়ায়, আমি মারা যাব। আকাশ সোহানাকে বুকের সঙ্গে মিশিয়ে নেয়। পাগলের মতো আওড়ায়, তোমার সঙ্গে আমার অনেক বসন্ত কাটানো বাকি সোহা, আমাদের সংসার করা বাকি, তোমার কোলে মাথা রেখে ঘুমোনো বাকি, তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া বাকি। এত সব কাজ ফেলে তুমি কোথায় যাবে আমার ফুল? সোহানা ফিসফিসিয়ে বলে, আমার শ্বাস আসতেছে না। প্রবল অভিমানে সে ভাইদের সঙ্গে একটা বাক্য বিনিময় করে না। আকাশের অশ্রুঝরা চোখের দিকে চেয়ে শেষবার বলে, আমি তোমাকে ভালোবাসি আকাশ, বড্ড বেশি, তবে তোমার চেয়ে একটু কম। সোহানা মাথা ঘুরিয়ে আয়নার দিকে চায়। কেমন পাথরের মতো দাঁড়িয়ে আছে, যেন তার মাঝে প্রাণ নেই। কলের পুতুল, তার ভাইরা কি নিয়ে যেন হইচই করছে। সোহানা কিছু শুনতে পেল না। সবকিছু ঝাপসা হইলে প্রবল যন্ত্রণা। চোখ দুটো বন্ধ হয়ে আসতে চাইল। আকাশের জন্য তার মনটা বড্ড পুড়ল। বলতে ইচ্ছে হলো, তুমি ভালো থেকো আকাশ, নিজের যত্ন নিও। কথাটা আকাশকে বলা হলো না। চোখ দুটো যেন চিরনিদ্রায় চলে যেতে পারলে বাঁচে। সমাপ্ত গল্প, যেখানে স্মৃতিরা ফিরে। লেখা মিরহা মুসরিফ মুসফিরাত।